বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা সবাই জানো করোনা ভাইরাসে গোটা বিশ্বই আক্রান্ত করা যাচ্ছে। এই আক্রান্তের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং নিজেকে সুরক্ষিত করে রাখার জন্য আমরা সবাই ঘরে অবস্থান করছি, যেখানে আমাদের পড়ালেখা অনেক ব্যাহত হচ্ছে। প্রধানমন্ত্রী সবকিছু বিবেচনা করে এবং শিক্ষাকে চলমান রাখার জন্য, পাশাপাশি সুপ্ত প্রতিভাকে বিনষ্ট না করার জন্য অনলাইন ক্লাস কার্যক্রমের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি টেলিভিশনে শিক্ষা বিষয়ক প্রোগ্রাম চালু করছেন, যেটা প্রত্যেক শিক্ষার্থীকে দেখার জন্য বিশেষভাবে নির্দেশ দিয়েছেন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইন ক্লাস চালু করার জন্য নির্দেশ দিয়েছেন। যা ইতিপূর্বে আমাদের স্কুলেও অনলাইন ক্লাস চালু করেছে। সেই অনলাইন ক্লাস কার্যক্রমে আজকে তোমরা যে যেখান থেকে অংশগ্রহণ করছো সবাইকে জানাচ্ছি উষ্ণ অভিনন্দন। আমি মোসাম্মদ হাফিজা খানম, সহকারী শিক্ষক, হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, হরিপুর ঠাকুরগাঁও। আজ এই অনলাইন ক্লাসে আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে বাংলা ভাষার শব্দভাণ্ডার সমূহ সম্পর্কে আলোচনা করব। বাংলা ভাষার শব্দভাণ্ডার। বাংলা ভাষার শব্দভাণ্ডার সম্পর্কে জানতে গেলে আমাদেরকে মোটামুটি একটু আলোচনার দরকার। এই বাংলা ভাষার শব্দভাণ্ডার কিছু শব্দ নিয়ে যাত্রা শুরু করছে। তো বাংলা ভাষার শব্দভাণ্ডার ইতিহাস আসলে অনেক ব্যাপক এবং অনেক মজার। এখানে রয়েছে অনেক শব্দ, রয়েছে অনেক বর্ণ। এই ভাষা পৃথিবীর সমৃদ্ধশালী ভাষাগুলোর মধ্যে একটি। এই ভাষার ইতিহাস ও গল্প খুব মজার। এই দেশে বিভিন্ন সময় বিভিন্ন জাতি বিভিন্নভাবে শাসন করেছেন। যখন যে জাতি যেভাবে শাসন করেছে, ঠিক তারা তাদের ভাষাগুলোকে বাংলা ভাষায় নিয়ে এসেছে। তো এই ভাষাটা সত্যিকারই সমৃদ্ধশালী ভাষা এবং সংগ্রামের ভাষা। এদেশে যখন আরব এবং তুর্কি মুসলমানরা শাসন করছিল, তখন এই দেশে তুর্কি ও আরবি ভাষা বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। পাশাপাশি পর্তুগিজরাও এদেশে শাসন করেছে, তারাও তাদের ভাষাকে বাংলা ভাষার মধ্যে প্রবেশ করিয়েছেন। এইভাবে বাংলা ভাষার সমৃদ্ধি হয়েছে। যদি বলা হয় সংগ্রামের ইতিহাসও বটে, যখন উর্দুকে এদেশের রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছিল, তখন বাংলাদেশের মানুষজন নিজ উদ্যোগে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য প্রাণপণে চেষ্টা করেছিল। এছাড়াও বাংলাদেশ নামটি হওয়ার আগে যখন বঙ্গদেশ অথবা বাংলা ছিল, তখন এ দেশে কিছু আদিম অধিবাসী বসবাস করত। এই আদিম অধিবাসীদের মধ্যে ছিল কোল, মুন্ডা, তামিল ইত্যাদি। এরাও যখন বসবাস করছে, তখনও তাদের ভাষাগুলোকে এই বাংলা ভাষায় নিজের মতন করে স্থান করে দিয়েছে। এই হলো আমাদের বাংলা ভাষার শব্দভাণ্ডারের ইতিহাস। এখন আমরা যাব বাংলা ভাষার শব্দভাণ্ডারের শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। আসলে বাংলা ভাষার শব্দভাণ্ডারকে 5 ভাগে ভাগ করা হয়। সেগুলো তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ,
তদ্ভব শব্দ, দেশি শব্দ, ও বিদেশি শব্দ। বাংলা ভাষার শব্দভাণ্ডার যে শ্রেণীবিভাগ, তার মধ্যে প্রথম তদ্ভব শব্দ। তদ্ভব সম্পর্কে যখনই আমরা আলোচনা করব, সেখানে আমরা বলতে পারি বাংলা ভাষায় এমন কিছু তৎসম শব্দ রয়েছে যা সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করছে, সেগুলোকে বলা হবে তৎসম শব্দ। এখানে আমরা বলতে পারি তৎ মানে তার, সম মানে সমান, তার সমান। বাংলা ভাষায় প্রচুর পরিমাণে সংস্কৃত শব্দ প্রবেশ করছে, তার মধ্যে এই তৎ মানে তার, সম মানে সমান, অর্থাৎ তার সমান। এই তার সমান বলতে গেলে আমরা যেটা পাই সেটা হলো সংস্কৃত শব্দ। সংস্কৃত শব্দ যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অবশ্যই বুঝতে পারলাম তৎসম শব্দ কাকে বলে এবং কিভাবে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। দ্বিতীয়, অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ আমরা মোটামুটি হেডলাইন থেকে আমরা বুঝতে পারছি যে অর্ধ তৎসম অর্থাৎ পুরোপুরি সংস্কৃত নয়। বাংলা ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যেটা কিঞ্চিত পরিবর্তিত হয়েছে, কিঞ্চিত পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, তাকেই বলা হবে অর্ধ তৎসম শব্দ। যেমন উচ্ছিদ, এইটা অল্প পরিবর্তিত হয়ে যেটা পেয়েছি সেটা হলো কুৎসিত। জ্যোৎস্না, 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 এগুলো অর্ধ তৎসম শব্দের উদাহরণ। তৃতীয়, তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ বলতে যেটা বুঝবো, তৎ মানে তার, ভব মানে উৎপন্ন, অর্থাৎ তার থেকে উৎপন্ন। তার থেকে বলতে কাকে বোঝাবে? এখানে সংস্কৃত শব্দকে বোঝাবে। তো সংস্কৃত তৎ মানে তার, সংস্কৃত শব্দ। বাংলা ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো সরাসরি প্রবেশ করে পাশাপাশি প্রাকৃত ভাষার মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে এবং বাংলা ভাষায় খুব আপন করে নিয়েছে, সেগুলোকে বলা হবে তদ্ভব শব্দ। যেমন প্রাকৃত শব্দ, পালি শব্দ, মাগধী শব্দ, এই তিন প্রকার শব্দের কথা বা ভাষার কথা আমরা পেয়েছি। তাহলে এখানে যে প্রাকৃত ভাষার মাধ্যমে পরিবর্তিত হয়ে যেটা আমরা পেয়েছি, যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি হস্ত, হতু, হাত। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা অবশ্যই বলতে পারবো হস্ত সংস্কৃত শব্দ, সংস্কৃত, প্রাকৃত এবং তদ্ভব শব্দ। নিশ্চয় আমরা বুঝতে পারছি তদ্ভব শব্দটা কোথা থেকে পেলাম এবং কার মাধ্যমে, কিসের বিবর্তনের মাধ্যমে আমরা তদ্ভব শব্দটা পেয়েছি। তাহলে এখানে আমরা যেটা পেলাম, যেমন হস্ত, হতু, হাত,
এছাড়া আমরা বলতে পারবো চর্মকার, চর্মকার, চমোয়ার, চমোয়ার, চামার। তাহলে এখানে বিবর্তনের মাধ্যমে নিঃসন্দেহে আমরা বলতে পারবো যে কিসের মাধ্যমে, প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে তদ্ভব শব্দে আমরা যে শব্দটা পেয়েছি সেটাই তদ্ভব শব্দে সেটাই চামার। তাহলে সংস্কৃত প্রাকৃত এই দুটো পরিবর্তিত হয়ে বা বিবর্তনের মাধ্যমে যেটা পাইলাম সেটা চামার, এই চামারটাই তদ্ভব শব্দ। চতুর্থ যে শব্দ দেশি শব্দ। দেশি শব্দ কাকে বলে? আসলে বাংলাদেশে আদিম অধিবাসীদের যেমন কোল ও মুন্ডা ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে, সেগুলোকে বলা হবে দেশি শব্দ। এই দেশি শব্দ আমরা পূর্বেই বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের ইতিহাসে আমরা পূর্বেই জেনেছি যে যখন বাংলাদেশ হয়নি, যখন বঙ্গদেশ অথবা বাংলা নামে এই দেশকে অবহিত করেছিল, তখন কিছু আদিম অধিবাসী বসবাস করছিল এবং বসবাস করাকালীন তারা তাদের কিছু ভাষা এই বাংলা ভাষায় স্থান করে দিয়েছে এবং যেটা আমরা অহরহ বাংলা ভাষার মতনই ব্যবহার করতেছি। যেমন এই আদিম অধিবাসীদের মধ্যে ছিল কোল ও মুন্ডা। অবশ্যই আগে আমরা পড়ছি যেমন কোল, মুন্ডা, তামিল, দ্রাবিড় এগুলো কিন্তু আদিম অধিবাসী। তাদের ভাষাগুলো কি ছিল? যেমন কুড়ি, কুড়ি 20, এই কুড়ি এটা আমাদের কোল ভাষা। চুলা, উনুন, তাহলে আদিম অধিবাসী সম্পর্কে আমরা অনেকটা অবগত হলাম যে আদিম অধিবাসীরা যখন বসবাস করছিল তখনও তারা তাদের এই ভাষাগুলোকে বাংলা ভাষায় স্থান করে দিয়েছে। সর্বশেষ যে ভাষা, সেই ভাষাটি হলো বিদেশি ভাষা। ইতিপূর্বে আমরা অবশ্যই শুনেছি যে বিদেশি ভাষা, এই বিদেশি ভাষা বলতে যেটা আমরা জানি বিদেশি শব্দ। রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ এই ভাষায় এসে স্থান করে নিয়েছে। সেই শব্দগুলোকে বলা হবে বিদেশি শব্দ। যেমন রাজনৈতিক, ধর্মীয়, বাণিজ্যিক। আমরা এই তিনটি অপশন সম্পর্কে মোটামুটি আলোচনা করলে যেটা পাবো, যেমন রাজনৈতিক কারণ, এখানে আমরা যখন বাংলা ভাষার শব্দভাণ্ডার সমূহ তোমাদের সাথে আলোচনা করলাম সেই থেকে আমরা বুঝতে পারছি যে যখন শাসন করছিল এবং নিজেদের স্বাধীনতা, সার্বভৌমত্ব যখন বাংলাদেশের উপরে পুরোপুরি চাপিয়ে দিয়েছিল, সেই সময় কিন্তু তারা তাদের ভাষাগুলোকে বাংলা ভাষায় খুব আপন করে দিয়েছে। এই রাজনৈতিক কারণে তখন কি করছে, এই বাংলা ভাষা, এই বিদেশি শব্দগুলো তখন বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। তারপর ধর্মীয়, এখনো যে বিষয়টা আমাদের বর্তমানে প্রচলিত আছে সেটা হলো ধর্ম। এই ধর্ম প্রচারের কারণে কিন্তু বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে অনেক রকমের এইরকম প্রচারের জন্য অনেক লোক এসেছেন। এই প্রচারের মাধ্যমেও এই আরবি, ফার্সি ভাষাগুলো বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। বাণিজ্যিক, বিভিন্ন বণিকগণ যখন বাংলাদেশে শাসন করেছেন তখন তাদের স্বার্থে তাদের ভাষাগুলোই বাংলাদেশের মানুষের কাছে খুব আপন করে নিয়েছে। এইগুলো হলো আমার বিদেশি শব্দ। এই বিদেশি শব্দকে যে প্রকারভেদ পেয়েছি সেটা হলো পাঁচ ধরনের। আরবি,
শব্দ আরবি, ফার্সি, ইংরেজি, ইউরোপীয় শব্দ, অন্যান্য ইউরোপীয় শব্দ, ইউরোপীয় শব্দ। তাহলে আরবি, ফার্সি, ইংরেজি, অন্যান্য ইউরোপীয় শব্দ এবং অন্যান্য ভাষার শব্দ ও অন্যান্য ভাষার শব্দ। বিদেশি শব্দের আমি কতিপয় উদাহরণ দিতে পারি, সেটা আমি বলতে পারবো যে আরবি ভাষার ক্ষেত্রে যেমন ইসলাম, কোরআন, ইনসান, চা, চিনি ইত্যাদি। এই হলো আমাদের বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের ইতিহাস সমূহ। যাই হোক, তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে এবং যদি কখনো কোনো সমস্যায় বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের শ্রেণীবিভাগ পড়তে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হও, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার এই ভার্চুয়াল ক্লাসে দেখা হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।